নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট সকালবেলা আমরা যেভাবে পতন দেখেছিলাম সেটা প্রত্যাশিত ছিল। অর্থাৎ নিফটি প্রায় 260 পয়েন্টের উপর, সেন্সেক্স প্রায় 900 পয়েন্টের উপর পতন, প্রায় সমস্ত সেক্টরে পতন। কিন্তু যত দিন গিয়েছে তত আস্তে আস্তে নিফটি সেন্সেক্স দুটোই রিকভার করেছে। সবচেয়ে মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, যে তেল নিয়ে আমরা চিন্তিত ছিলাম, যে ক্রুড অয়েল নিয়ে চিন্তিত ছিলাম, সেটাও কিন্তু একটা পিরিয়ড অফ টাইম সেটা নেগেটিভে ট্রেড করছিল। মিনস আজকের কিছুটা পতন হয়েছিল, কিন্তু আবার বেলা শেষে সেটা মোটামুটি প্রায় 0.5 থেকে প্রায় 1% মধ্যে সেই তেলের দাম অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হতে থাকে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে, যে প্রত্যাশাটা ছিল আজকের, যে মারাত্মকভাবে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেতে পারে, বাস্তবিকভাবে তা হয়নি। যদিও প্রাথমিকভাবে প্রায় 2 থেকে 2.5% আমরা উত্থান দেখেছিলাম। বিশেষ করে আমাদের ভারতীয় মুদ্রায় প্রতি ব্যারেল তেল প্রায় 2.5% বৃদ্ধি পেয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত 6,400-র আশেপাশেই কিন্তু প্রতি ব্যারেল ট্রেড করছে, যেটা এখন অন্তত ভারতীয় অর্থনীতির জন্য মারাত্মক সংকট সৃষ্টি করবে না বলে বিশেষজ্ঞদের ধারণা। কিন্তু এর মধ্যে ইরানিয়ান পার্লামেন্ট তারা যে স্ট্রেট অফ হরমুজ কালকে, অর্থাৎ যে ম্যাপটা দেখাচ্ছিলাম আপনাদের আগের ভিডিওতে, সেখানে মাত্র মোটামুটি 21 মাইলের কাছাকাছি পার্থক্য। অর্থাৎ একদিকে বিভিন্ন গালফ কান্ট্রিজগুলো, অন্যদিকে ইরান, মাঝখানে যে সরু যে জলপথটা, যার মধ্যে পার্সিয়ান গালফ রয়েছে, গালফ অফ রোমান রয়েছে এবং স্ট্রেট অফ হরমুজ, এই যে জায়গাটুকু, সরু পরিখাটুকু, সেইটা ইরানিয়ান পার্লামেন্ট ডিসাইড করেছে যে তারা বন্ধ করে দেবে। কেন বন্ধ করে দেবে? কারণ তাদের বক্তব্য যে আমরা পড়ে পড়ে মার খাবো, বিশ্বের অন্য সমস্ত দেশ নির্বিঘ্নে তাদের ব্যবসা পাতি চালিয়ে যাবে, কেউ কোনো উচ্চবাচ্য করবে না, আমরা দিনের পর দিন আঘাতপ্রাপ্ত হব, কখনো ইসরায়েলের দ্বারা মার খাবো, কখনো আমেরিকার দ্বারা মার খাবো, এটা আমরা হতে দেব না। যদি আপাতত যতটা খবর রয়েছে এখন অবধি ইরান তারা বন্ধ করেনি, তারা ডিসাইড করেছে এটা ইরানিয়ান আর্মির ওপর তারা ছেড়ে দিয়েছে যে তারা আদপে এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করবে কি করবে না। কিন্তু ইরানের এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে এই ক্ষেত্রে, কারণ যেহেতু বিশ্বের 20% কাঁচা অপরিশোধিত তেল এই সরু যে জায়গাটা, জলপথ, তার মধ্যে দিয়ে যাতায়াত করে, এর মধ্যে মেজর যে তেল কনজাম্পশন সেটা কিন্তু করে ভারতবর্ষ এবং চীন, এই দুটি দেশ মিলে। ফলে এই যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্রেড রুট, এটা যদি বন্ধ হয়ে যায়, ইরানের সঙ্গে যেহেতু চীনের মারাত্মক সখ্যতা রয়েছে, অর্থাৎ বন্ধুত্ব রয়েছে, কারণ যখন আমেরিকার সমস্ত ট্রেড ইনজাংশনস জারি করেছিল ইরানের ওপর বা করে আসছে, তখন কিন্তু রাশিয়া এবং চীন এই দুটো দেশ মিলেই ইরানকে বাঁচিয়ে চলছে। অন্যদিকে ইরানের সঙ্গে ভারতবর্ষের যে শত্রুতা নেই, সেটা বিগত কাল ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর ইরানিয়ান প্রেসিডেন্টকে ফোনের মাধ্যমেই সেটা বোঝা গিয়েছে যে ভারতবর্ষ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খেলছে। প্রথম কথা, এই ফোন কলের মাধ্যমে ভারতবর্ষ প্রমাণ করে দিচ্ছে তারা আমেরিকার কথা শুনে চলবে না। ইরান তাদের ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট বটে, ইসরায়েল, কিন্তু ইসরায়েলের সমস্ত কথা শুনেও ভারতবর্ষ চলবে না। ইনফ্যাক্ট ভারতবর্ষ কোনো দেশের কথা শুনেই চলবে না, ভারতবর্ষের পক্ষে যেটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষ সেটা করবে। উল্লেখ্য যে এর আগে ব্রিক্স নেশন যে দেশগুলো রয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং চীন, তার মধ্যে বহু দেশকে ইনক্লুড করা হচ্ছে, তাদের পার্মানেন্ট যে মেম্বারশিপ সেটা দেওয়া হচ্ছে, সম্প্রতিকালে ইন্দোনেশিয়াকে দেওয়া হচ্ছে। ইরানও কিন্তু অ্যাপ্লিকেশন করেছে ব্রিক্স নেশনের অন্তর্গত হওয়ার ক্ষেত্রে, কারণ স্ট্র্যাটেজিক্যালি এই যে ব্রিক্স গ্রুপ অফ নেশনস, এটা বিশ্বের প্রায় 80% জনসংখ্যা এই দেশগুলির মধ্যে থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশ্বের মোট অর্থনীতি প্রায় 60% কন্ট্রোল করে এই সমস্ত দেশগুলো মিলে। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখতে গেলে এই গ্রুপটা ভীষণ অর্থনীতিক্যালি শক্তিশালী এবং মিলিটারি যাতে যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে, যেটা আমেরিকাকে কাউন্টার করতে পারে, যেটা ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছেন যে তার ফলে ডলার দুর্বল হয়ে পড়বে। যাক, আমাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে স্ট্রেট অফ হরমুজ যেন বন্ধ না হয়। যদিও আমাদের মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী তিনি শ্রী হরদীপ সিং পুরী তিনি জানিয়েছেন যে ভারতবর্ষে এই মুহূর্তে সংকটের কোনো কারণ নেই, কারণ ভারতবর্ষ কেবলমাত্র গালফ দেশগুলোর উপর অয়েল ইম্পোর্টের জন্য ডিপেন্ডেন্ট নয়। এক্ষেত্রে তিনি যে স্ট্যাটিস্টিক্স সেটাও আমাদের সামনে তুলে ধরেছেন, সেখানে যেটা দেখা যাচ্ছে যে ভারতবর্ষ এই মুহূর্তে তার মোট রিকোয়ারমেন্টের, খেয়াল করে দেখুন, যে 40%
তাদের ক্রুড অয়েল তারা ইম্পোর্ট করছে রাশিয়ার কাছ থেকে। ভাবা যায় যে কয়েক বছর আগে রাশিয়ার কাছ থেকে লিটারালি আমরা তেল নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম, সেই রাশিয়া এখন আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেটা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি সত্ত্বেও আমরা সেটা ইগনোর করেছি। তিনি বলেছিলেন যে তিনি সেকেন্ডারি ট্যারিফ বসাবেন যদি রাশিয়ার কাছ থেকে কেউ তেল কেনে, তো কিন্তু ভারতবর্ষ সেই হুমকি বা চোখ রাঙানি তারা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে। 40% আমাদের মোট যে আমদানি করা হয় তেল, তার 40% আসে রাশিয়া থেকে অন্তত এই মুহূর্তে, এবং সেটা বৃদ্ধি পেয়েছে। মে মাসে আমরা যে পরিমাণ তেল রাশিয়া থেকে আমদানি করতাম তার থেকে অনেকটা বেশি তেল আমরা এখন রাশিয়া থেকে আমদানি করছি। তাহলে বাকি 40% তেল কোথা থেকে আসছে? নিঃসন্দেহে মধ্যপ্রাচ্য থেকে আসছে। তার মধ্যে সৌদি আরব রয়েছে, তার মধ্যে ইরাক রয়েছে, তার মধ্যে অন্যান্য ছোট ছোট যে গালফ কান্ট্রিজগুলো রয়েছে সেখান থেকে আসছে। প্রাকৃতিক গ্যাসের উপর আমরা দারুণভাবে ডিপেন্ড করি, কিন্তু কাতারের ওপর এটা আগেই বলা হয়েছে, কালকে 48.6% আমাদের মোট যে ইম্পোর্ট করা হয় ন্যাচারাল গ্যাস বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সেটা আসে কিন্তু কাতার থেকে। যদিও তার প্রভাব এখনো কিন্তু আমরা ন্যাচারাল গ্যাসের উপর সেই অর্থে পড়তে দেখিনি, যেটা ভারতবর্ষের পক্ষে সুসংবাদ। তাহলে ভারতবর্ষ স্ট্র্যাটেজিক্যালি মিক্স করছে, তার প্রোডাক্ট মিক্স করছে বা বিভিন্ন দেশ থেকে তার প্রয়োজন অনুযায়ী নিয়ে আসছে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে এই 80% বাদ দিয়ে বাকি যেটুকু তেল তার মধ্যে কিন্তু আমেরিকা থেকে তেল আসছে, নাইজেরিয়া থেকে তেল আসছে, এবং আফ্রিকান বিভিন্ন অয়েল প্রডিউসিং কোম্পানি যারা ওপেকের অয়েল প্রডিউসিং নেশনস যারা ওপেকের অংশ তাদের কাছ থেকে কিন্তু বাকি তেলটা আসছে, ইনক্লুডিং আমেরিকা। এবং আমেরিকার থেকেও কিন্তু আমরা তেল যে পরিমাণ তেল নিচ্ছি সেটা বৃদ্ধি করা হয়েছে। মে মাসে আমরা আমেরিকার কাছ থেকে যে পরিমাণ তেল নিতাম, যদিও সেটা রাশিয়ার তুলনায় অত্যন্ত নগণ্য, কিন্তু তার সত্ত্বেও সেটা বেড়েছে আমেরিকার কাছ থেকে। আপাতত যেটা দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে মানে ইরান ইসরায়েলকে বোম্বিং করছে বা যেটাকে বলা যায় মিসাইল আক্রমণ করছে, ইসরায়েল ওই একই কর্মকাণ্ড করে যাচ্ছে। এরকম এইবার মাথায় রাখবেন যে দেখুন বিভিন্ন সময় যুদ্ধ লেগেছে বিশ্ব জুড়ে। রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ লেগেছিল তখন প্রায় 30% ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এরকম মাঝে মাঝে এরকম ডিসরাপশন আসবে, সাপ্লাই চেন ডিসরাপশন আসবে, ক্রুড অয়েলের দাম হঠাৎ করে 15 থেকে 30% বৃদ্ধি পাবে এবং তারপর আস্তে আস্তে কুল ডাউন করবে। এটাই কিন্তু বিশ্বের চরিত্র। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেতেই পারে, কিন্তু একটা না একটা সময় এই ধরনের অশান্তি যখন গা সওয়া হয়ে যাবে, দুর্ভাগ্যবশত এটা সত্যি, যখন গা সওয়া হয়ে যাবে, যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মানুষের খবরগুলো গা সওয়া হয়ে গেছে, অর্থাৎ এত যে রক্তক্ষয় হচ্ছে, এত যে ডিস্ট্রাকশন হচ্ছে দুপক্ষের ক্ষেত্রে, এত যে মানুষ মারা যাচ্ছেন, সম্পদ নষ্ট হচ্ছে, শস্য নষ্ট হচ্ছে, মানুষের সেটা সহ্য হয়ে গেছে, মানুষ ইগনোর করতে শিখে গিয়েছে। এবং সম্ভবত এরকম যে হতে পারে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের দ্বন্দ্বে, সেটাও কিন্তু অস্বাভাবিক বলা যায় না। হয়তো মানুষের কাছেও এটা এক ধরনের অভ্যাসে পরিণত হলেও হতে পারে। তবে ইরান ডেফিনেটলি এটা বেশি দিন কন্টিনিউ করবেন কিনা সন্দেহ, কারণ সেক্ষেত্রে চীনের ক্ষতি হলে খুব স্বাভাবিকভাবে চীন ইরানকে অনুরোধ করবে যে আপনারা দয়া করে স্ট্রেট অফ হরমুজকে ছেড়ে দিন, নইলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ স্থলপথে অয়েল ট্যাঙ্কার্স নিয়ে যাওয়াটা যতখানি ঝুঁকিপূর্ণ তার থেকে অনেক কম ঝুঁকিপূর্ণ কিন্তু এই ধরনের জলপথে, মানে একটা দেশ থেকে অন্য দেশে কিন্তু সেই তেল নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলের দাম সেটা কন্ট্রোলে রয়েছে এবং থাকাই কাম্য, ন্যাচারাল গ্যাসের দাম কন্ট্রোলে রয়েছে, থাকাই কাম্য, এবং সোনার দাম আজকের দিনের জন্য অতি সামান্য হলে প্রায় 100-200 টাকা পতন হয়েছিল, কিন্তু আবার বেলার শেষে প্রায় 100-200 টাকা ওপরে উঠে ট্রেড করছে, মানে মারাত্মক কিছু এদিক ওদিক হয়নি। তার কারণ যেটা দাঁড়াতে পারে যে ইরান সম্ভবত এখন নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করছে, হতে পারে তারা আমেরিকা যে বিভিন্ন বেসেস রয়েছে, গোটা গালফ যে কান্ট্রিজগুলো রয়েছে, যে দেশগুলো রয়েছে, রাষ্ট্রগুলো, সেখানে যে আমেরিকান সোলজার্স রয়েছে, অর্থাৎ প্রায় 30 থেকে 40 হাজার সৈন্য রয়েছে, তাদের যে সরঞ্জাম রয়েছে অর্থাৎ অস্ত্র সম্ভার রয়েছে, তারা যে ধরনের বেস তৈরি করেছে, তার মধ্যে বিল্ডিংস রয়েছে, এই সমস্ত কিছুকে ইরান আদেও টার্গেট করবে কিনা সেটা নিয়ে ডেফিনেটলি একটা প্ল্যানিং এর প্রয়োজন রয়েছে এবং ইরান নিঃসন্দেহে সেই প্ল্যানিং করার পথে রয়েছে। ইরান ডেফিনেটলি তাদের নিজস্ব যাত্রা বিমান রয়েছে, তাদের নিজস্ব যে দেশের প্রশ্ন রয়েছে, সুতরাং তারা সহজে যে ইসরায়েল বা আমেরিকাকে ছেড়ে কথা বলবে এমনটি নয়। অন্যদিকে রাশিয়ার সঙ্গে যে ইরানের যিনি বিদেশমন্ত্রী তিনি দেখা করতে গিয়েছেন, সম্ভবত তাদের মধ্যে অলরেডি কথা হয়ে গিয়েছে বা হবে, এবং সেই জায়গায় রাশিয়া অলরেডি বলে দিয়েছে যে আমেরিকার এই ধরনের আগ্রাসন মোটেই কাম্য নয়। চায়নাও একই কথা বলেছে, এবং তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকা এই ধরনের আগ্রাসন কতদিন দেখাবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ ডেফিনেটলি আমেরিকা চায় না এটা স্পাইরাল আউট হয়ে যাক, তাদের কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাক। তারা একা দাদাগিরি ডেফিনেটলি দেখাতে পারে এক একটা ছোট মাঝারি মাপের দেশের বিরুদ্ধে, কিন্তু যখন দুটো সুপার পাওয়ার একসঙ্গে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং সিরিয়াসলি দাঁড়িয়ে যাবে, তখন আমেরিকাকে অন্তত 10 বার ভাবতে হবে
কারণ ইসরায়েল সম্পূর্ণভাবে নির্ভরশীল আমেরিকার উপর, এবং ইসরায়েল মোটেই রাশিয়াকে বা চায়নাকে চটাতে চায় না, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কারণ ইসরায়েল, আবার বলছি, যে পশ্চিমবঙ্গের 4 ভাগের 1 ভাগ হচ্ছে ইসরায়েল, অত্যন্ত ক্ষুদ্র একটা দেশ। সুতরাং সে চট করে বিশ্বের সমস্ত দেশকে একই সঙ্গে সে খেপিয়ে দেবে এমন রিস্ক সে চট করে নিতে চাইবে না। নিঃসন্দেহে ভারতবর্ষের সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি একটা সম্পর্ক রয়েছে, কিন্তু ভারতবর্ষ এমন কিছু করবে না ইসরায়েলকে সাপোর্ট করতে গিয়ে বা ইরানকে সাপোর্ট করতে গিয়ে যার ফলে তার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। আপাতত যেটা আগের দিন আলোচনা করছিলাম, দেখুন ডিফেন্স স্টকসগুলোকে নিয়ে কালকের রাতে আলোচনা যে করছিলাম, আজকের ডিফেন্স স্টকসগুলোকে নিয়ে বুঝতে পারবেন যে দেখুন যুদ্ধকালীন পরিস্থিতি যখন বিশ্বে এরকমভাবে তৈরি হয়, এবং বিশেষত অপারেশন সিঁদুরের পর ভারতবর্ষের বিভিন্ন ডিফেন্স কোম্পানিজগুলোর প্রতি বিশ্ব বাজারে যে আগ্রহ তৈরি হয়েছে এবং যে ভরসা তৈরি হয়েছে, তারই সম্ভবত প্রতিফলন আজকের বিভিন্ন যে ডিফেন্স কোম্পানিজের উত্থান, তার মধ্যে দিয়ে প্রত্যেকটা ডিফেন্স কোম্পানিতে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে দুর্দান্ত উত্থান এসেছে। অর্থাৎ সাধারণ দিনে যে উত্থান হয় তার থেকে অনেক বেশি উত্থান হয়েছে আজকের। অ্যাপোলো মাইক্রোসিস্টেমস আজকে 10% উত্থান, অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রায় 2.5%, আভান্তেল প্রায় 5%-এর উপর, বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রায় 2%, ভারত ডিনামিক্স লিমিটেড প্রায় 2%, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রায় 3%-এর উপর উত্থান, ভারত ফর্জ 1%-এর উপর উত্থান। এছাড়া C2C অ্যাডভান্স সিস্টেমস 7%-এর উপর উত্থান। তাছাড়া কোচিন শিপইয়ার্ড 2.36% কাছাকাছি উত্থান, ডেটা প্যাটার্নস প্রায় 2%-এর উপর উত্থান, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স 6%-এর উপর উত্থান, খেয়াল করে দেখুন। তাছাড়া রয়েছে হিন্দুস্তান এরোনটিক্স 1%-এর উপর উত্থান, আইডিয়া ফার্স্ট টেকনোলজি, যেটা ভারতবর্ষে যারা ড্রোন তৈরি করে তার 50%-এর বেশি মার্কেট শেয়ার কিন্তু এই কোম্পানিটার কাছে রয়েছে, অর্থাৎ আইডিয়া ফার্স্ট টেকনোলজি, সেটা আজকে 10% আপার সার্কিট খেয়েছে। এছাড়া জেন টেকনোলজি, যেটা অ্যান্টি ড্রোন টেকনোলজি যাদের কাছে রয়েছে, তারাও কিন্তু আজকে 5% আপার সার্কিট খেয়ে সেটা কিন্তু তার ট্রেডিং বন্ধ করছিল লাস্ট খবর পাওয়া অবধি। এছাড়া বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে যেখানে সামান্য পতন এসেছে সেটা হচ্ছে কেন্স টেকনোলজি প্রায় 1.5%-এর কাছাকাছি, ম্যাসগাঁও ডক প্রায় 2.5%-এর কাছাকাছি উত্থান। এটা কিন্তু মিড মার্কেট ডেটা, ফলে এর কিন্তু ডেটা চেঞ্জ হতে পারে মার্কেট বন্ধ হওয়ার পর। তাছাড়া পরশ ডিফেন্স প্রায় 4%-এর কাছাকাছি, প্রিমিয়ার এক্সপ্লোসিভসে উত্থান এসছে, সোয়ান ডিফেন্স আজকে 5% আপার সার্কিট, এবং ইউনিম্যাচ সেটাও প্রায় 1.5%-এর উপর উত্থান দেখিয়েছে। সবচেয়ে অবাক করা যেটা ব্যাপার, যে ইউজুয়ালি ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো, যার মধ্যে রিপোজিটরি রয়েছে, ডিপোজিটরি রয়েছে, যার মধ্যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে, যার মধ্যে ব্রোকিং হাউসেস রয়েছে, এর মধ্যে এরা কিন্তু আজকে দারুণ উত্থান দেখিয়েছে, এবং এটাই সারপ্রাইজিং। কারণ মার্কেট অনিশ্চয়তার মধ্যে যখনই ঢুকে যায় তখন কিন্তু ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো খুব একটা ভালো পারফর্ম করে না। আজকে যখন এরকম উত্থান দেখিয়েছে বিভিন্ন স্টকসগুলো, ভালো স্ট্রেংথ দেখিয়েছে, তার মানে কোথাও না কোথাও ভারতীয় শেয়ার বাজারের কি এটা মনে হচ্ছে, এটা কিন্তু কেবল প্রশ্ন, তার মানে কি ভারতীয় শেয়ার বাজারের এটা মনে হচ্ছে যে এখান থেকে মারাত্মক বেশি পতন হবে না? যদি এরকম মনে হয় আপনাদের যে ভারতীয় শেয়ার বাজারে মারাত্মক পতন হওয়ার সম্ভাবনা কম, প্লিজ কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, সেটা কিন্তু আমার কাছে দারুণ উপকারী বলে প্রমাণিত হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের কোন কোন সেক্টরের প্রতি সবচেয়ে বেশি ভরসা রয়েছে সেটাও যদি কমেন্ট সেকশনে জানান, সেটাও কিন্তু আমাদের একটা আইডিয়া তৈরি করে দেবে যে বাঙালি বিনিয়োগকারীরা এক্স্যাক্টলি কিভাবে ভাবছেন, কি কোন কোন সেক্টরের প্রতি তাদের ভরসা রয়েছে, ভবিষ্যতের কি কি সেক্টরের প্রতি তাদের ভরসা রয়েছে। এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং একটা আদান প্রদান হবে। এবার দেখুন আজকে ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোর মধ্যে এঞ্জেল 1 প্রায় 3.5%-এর উপর উত্থান, ক্যাম্পস 1%-এর উপর উত্থান, এডেলওয়াইজ ফিনান্সিয়াল 1%-এর উপর উত্থান, আইসিআইসিআই সিকিউরিটিজ 2%, আইআইএফএল ক্যাপিটালস সেটা প্রায় 2.5%-এর উপর উত্থান, নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 1.5%-এর উপর উত্থান। এছাড়া এসএমসি গ্লোবাল 4.75%-এর উপর কিন্তু উত্থান এসেছে। আজকের আরেকটা সেক্টর লোকের প্রায় অলক্ষ্যে দারুণ উত্থান দেখিয়েছে, কোনটা? সেটা হচ্ছে কেবলস অ্যান্ড ওয়্যার যে সেক্টরটি রয়েছে। দেখুন আজকের কেইআই ইন্ডাস্ট্রিজ সেটা প্রায় 5%-এর উপর উত্থান, প্রিসিশন ওয়্যার্স সেটাও 5%-এর উপর উত্থান প্রায়, পলিক্যাব ইন্ডিয়া সেটাও প্রায় 4.5%-এর উপর উত্থান দেখিয়েছে। যে কোম্পানিগুলো আজকে 52 সপ্তাহের উচ্চতা দেখিয়েছে। মজার ব্যাপারটা, মার্কেট যখন পতন ঘটছে, মার্কেটে একটা অবিশ্বাস রয়েছে, ভীতি রয়েছে, আশঙ্কা রয়েছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি খেয়াল করে দেখা যায়
কিছু কোম্পানি যখন 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়ে যাচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই ধরনের কোম্পানিগুলোতে কোথাও না কোথাও একটা ইনভেস্টার কনফিডেন্স রয়েছে। এবি ক্যাপিটাল, অ্যাপোলো মাইক্রোসিস্টেমস, অথম ইনভেস্টমেন্ট, ভারত ইলেকট্রিক্যালস, ভারতী এয়ারটেল, ফোর্স মোটরস, গ্যালেন্ট ইস্পাত, গার্ডনার শিপইয়ার্ডস, কোল্টে পাটল, ম্যাক্স ফাইন্যান্সিয়াল, এমসিএক্স ইন্ডিয়া, নারায়ণ হৃদয়ালয়, পুনাওয়ালা ফিনকার, সোয়ান ডিফেন্স এরা 52 সপ্তাহে উচ্চতা দেখেছে। কিন্তু কিছু কিছু কোম্পানি তারা মোটেই ভালো করতে পারেনি, 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে। তার মধ্যে ওলা ইলেকট্রিক দারুণ হুপলা তৈরি হয়েছিল, দারুণ আগ্রহ তৈরি হয়েছিল যখন ওলা ইলেকট্রিক বাজারে এসেছিল। দারুণ সমস্যার মধ্যে দিয়ে চলছে ওলা ইলেকট্রিক, দিনের পর দিন কোয়ার্টার আফটার কোয়ার্টার তারা লস করে চলেছে। আজকে 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে আবার ওলা ইলেকট্রিক। ওরিয়েন্ট সিমেন্ট ভালো পারফরমেন্স করতে পারছে না। আদানি গ্রুপ অফ কোম্পানিজ তাদের এটাকে টেক ওভার করার কথা। প্রোটিয়ান ইগাব গত কয়েক মাস ধরে দারুণ খারাপ পারফরমেন্স। সিএমএস এনার্জি সেটা বিভিন্ন যারা ধরুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা বিভিন্ন ব্রোকিং হাউসেস বা বিশেষজ্ঞরা তারা মনে করছেন সিএমএস এনার্জি এখন একটু সময় লাগাবে বিফোর সেটা পারফর্ম করা শুরু করে। তাদের কোয়ার্টারলি পারফরমেন্সও তারা বিশেষজ্ঞরা দেখতে তারা চাইবেন। সিএমএস এনার্জি উল্লেখ্য যে কয়েকদিন আগে ডিমার্জার হয়েছে এবং লিস্টিং হয়েছে। এছাড়া ভ্যারানিয়াম ক্লাউড, এটার বিরুদ্ধে এর প্রমোটার লিটারালি তার বিরুদ্ধে পরোনা ঘোষণা করেছিলেন মহারাষ্ট্রের একটি কোর্ট। তারপর সেই 100 টাকা থেকে আজকে প্রায় 4,500 টাকায় নিচে নেমে এসেছে, এতখানি খারাপ অবস্থা। এবার বিভিন্ন ইন্ডাইসেসগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নিই। নিফটি আজকে শেষ পর্যন্ত 0.6% কাছাকাছি নিচে নেমে বন্ধ হয়েছে। বিএসসি সেন্সেক্স 0.66%। এছাড়া যারা পজিটিভ সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে নিফটি আইটি, 1.5% বেশি পতন কিন্তু ঘটেছে। তার মধ্যে ইনফোসিস প্রায় 2% কাছে পতন। কিন্তু বিএসসি স্মল ক্যাপ, বিএসসি মিড ক্যাপ লোককে অবাক করে দিয়েছে। বিএসসি স্মল ক্যাপ প্রায় 8%-এর উপর উত্থান, বিএসসি মিড ক্যাপ প্রায় 0.2%-এর উপর উত্থান। লোক আজকে বোধহয় ওয়াইল্ডেস্ট অফ ইমাজিনেশন কল্পনা করতে পারেনি যেখানে লার্জ ক্যাপ শেয়ারগুলো এই হেন পতন দেখবে, সেখানে মিড ক্যাপ বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে বা স্মল ক্যাপ কোম্পানিগুলো বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে। এবং বুঝতেই পেরেছেন যে বহু এরকম পোর্টফোলিও থাকবে যাদের পোর্টফোলিও আজকে মার্কেটে পতন সত্ত্বেও কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং, অনেকের ক্ষেত্রেই তাই হওয়া উচিত। এছাড়া বিএসসি ক্যাপিটাল গুডস আজকের 0.9%-এর কাছাকাছি উত্থান। বিএসসি কনজিউমার ডিউরেবল সেটা পজিটিভ উত্থান। বিএসসি মেটালস সেটাও আজকে পজিটিভ উত্থান দেখিয়েছে। যেটা পতন এসছে সবচেয়ে বেশি নিফটি অটো এবং ডেফিনেটলি নিফটি আইটির ক্ষেত্রে। যে কোম্পানিগুলো আজকে সর্বাধিক উত্থান দেখেছে, নিফটি 500-এর অন্তর্গত পুনাওয়ালা ফিনকার প্রায় 5%, কিআই ইন্ডাস্ট্রিজ প্রায় 5%, 4 থেকে 5%-এর মধ্যে উত্থান দেখিয়েছে পলিক্যাপ, 3 থেকে 4%-এর মধ্যে উত্থান দেখিয়েছে এঞ্জেল ওয়ান, ট্রেন্ড, ডিক্সন টেকনোলজিজ অনেকদিন পর ফিরে এলো। এনএইচপিসি, এফএসএনই, নাইকা অর্থাৎ লাইফস্টাইল স্টকসগুলো তারা ভালো পারফরমেন্স করেছে। বিএসসি লিমিটেড, ক্যাপিটাল মার্কেট স্টকস, তারপর ডিফেন্স স্টকস, ভারত ইলেকট্রিক্যালস লিমিটেড এরা 3 থেকে 4%-এর মধ্যে উত্থান। এছাড়া গ্লেনমার্ক, ম্যাসগাঁও ডক, আরবিএল ব্যাংক, এমসিএক্স ইন্ডিয়া, জিন্দাল স্টেনলেস এরা 2 থেকে 3%-এর মধ্যে কিন্তু আজকের উত্থান দেখিয়েছে। সর্বাধিক পতন অ্যাস্ট্রাল লিমিটেড। অ্যাস্ট্রাল বহু মাস হয়ে গেল আন্ডার পারফর্ম করে চলেছে, অর্থাৎ এক সময় দুর্দান্ত সম্পদ সৃষ্টি করে দিয়েছিল, ভীষণ এক্সপেন্সিভ হয়ে গেছিল। তার ফলে এখন কন্টিনিউয়াস গত কয়েক মাস ধরে সাইড ওয়াইজ মুভমেন্ট দেখাচ্ছে, প্রায় 3.5%-এর বেশি পতন। সিএমএনসিও প্রায় 3.5%-এর বেশি পতন। এছাড়া ইউনাইটেড স্পিরিটস, ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস, ইনফোসিস, ম্যাক্স হেলথ কেয়ার, লার্সেন অ্যান্ড টুব্রো, বশ, এসিএল টেক এরা 2%-এর ওপর পতন। পতঞ্জলি ফুডস, টিউব ইনভেস্টমেন্ট, সোনা বিএলডব্লিউ, হিরো মোটোকর্প, গোদরেজ কনজিউমার্স এবং মহিন্দ্রা এরা 1.5 থেকে 2%-এর মধ্যে কিন্তু আজকে পতন দেখেছে। ডলার যথারীতি আজকের শক্তিশালী 76.75 আমাদের পক্ষে ডেফিনেটলি এটা সুসংবাদ নয়। তবে বিভিন্ন ক্রুড বাস্কেটগুলো যদি দেখেন সেটা মোটামুটি ওই 73 থেকে $77 মধ্যে লাস্ট ট্রেড করছিল। ডাব্লিউটিআই ক্রুড প্রায় $73 প্রতি ব্যারেল, ব্রেন্ট ক্রুড প্রায় 76.90 প্রতি ব্যারেল, মার্বান ক্রুড প্রায় $77 প্রতি ব্যারেল ট্রেড করছিল। সোনা ওই মোরাললেস যেখানে ছিল সেখানে খুব বেশি পার্থক্য এদিক ওদিক হয়নি। যাক, এখানে শেষ করছি। আজকে কিছুটা স্বস্তি দিয়েছে সবাইকে, তবে আমাদের সাবধান থাকতে হবে। এই যুদ্ধ চট করে বন্ধ হবার নয়। 3টেই এক গুয়ে দেশ, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, কি আমেরিকা, কি ইসরায়েল, কি ইরান। এই ঠোকাঠুকি অন্যান্য দেশকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে সেটা তো সময় বলবে, কিন্তু এই ঠোকাঠুকি ভারতবর্ষের জন্য মোটেই কাম্য নয়, এটা বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা চাইবো যে বিশ্বে শান্তি ফিরে আসুক, নইলে আমাদের জিনিসপত্র মহার্ঘ হবে, আমাদের মধ্যবিত্ত মানুষজন কিন্তু সাফার করবেন। বিশেষ করে তেলের দাম বাড়লে লজিস্টিক্স, ট্রান্সপোর্ট এবং আনুষঙ্গিক সমস্ত তার পণ্যের কিন্তু দাম মারাত্মকভাবে বাড়বে, যেটা কোনোভাবেই আমাদের মতন দেশের পক্ষে কাম্য নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না। যে কোম্পানিগুলোর নাম নিলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস, আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে আপনার বাই সেল সিদ্ধান্ত
নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে উপকৃত হলেও হতে পারেন বা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড একটা বারের জন্য আপনাদের মনে হয় আপনাদের জীবনে কিছু মাত্র ভ্যালু অ্যাড করছে, আপনাদের অনুরোধ করবো প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড দ্বারা কিছু মাত্র উপকার হবে, অনুরোধ রইল দয়া করে নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।